সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই করোনার দুর্যোগময় সময়ে তোমরা একদম ঘর থেকে বের হবে না বিশেষ প্রয়োজন ছাড়া। আশা করি নিশ্চয়ই তোমরা ঘরে পড়াশোনা করো। তোমাদের এই পড়াশোনাকে এগিয়ে নিতে দাউদকান্দি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সীমারানী দাস, সহকারী শিক্ষক, গরিপুর সুবর্ণাত্মক উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো আমরা ধ্বনি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দ বা আওয়াজকেই বলা হয় ধ্বনি। মানুষ তার মনে বা প্রকাশ করার জন্য কথা বলে। মানুষের কথাগুলোই হলো অর্থপূর্ণ ধ্বনি। ধ্বনির সাধারণ অর্থ হলো যে কোনো ধরনের আওয়াজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আসবো ধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে। ধ্বনি দুই প্রকার। শিক্ষার্থী বন্ধুরা, এক স্বরধ্বনি, দুই হলো ব্যঞ্জন ধ্বনি। আমরা প্রথমে জানবো স্বরধ্বনি কি। যেসব ধ্বনি উচ্চারণে অন্য স্বরধ্বনি কি? যেসব ধ্বনি উচ্চারণে অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। মানে যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। যেমন স্বর, সরয়া, হ্রস্ব, দীর্ঘ, এভাবে ও পর্যন্ত।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আসবো আমরা ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা। শিক্ষার্থী বন্ধুরা, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক, খ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো যে স্বরধ্বনি তো কোনো ধ্বনির অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না, কিন্তু ব্যঞ্জনধ্বনি তো অন্য একটা ধ্বনির সাহায্য নেয়। তাই আমরা ব্যঞ্জনধ্বনির সাহায্যটা একটু বিশ্লেষণ করব, কিভাবে সেটা স্বরধ্বনির সাহায্য নেয়। যেমন আমরা জানি ক, খ, গ, ঘ, উ, এগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। আর এই ব্যঞ্জন ধ্বনিগুলা কিভাবে স্বরধ্বনির সাহায্য নেয় আমরা এটা একটু দেখব। যেমন ক, ক যুগ অ। যেমন খ, খ যুগ অ। অ কিন্তু স্বরধ্বনি। গ, গ যুগ অ। ঘ, ঘ যুগ অ। উ, উ যুগ অ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বিশ্লেষণ করে দেখলাম যে ব্যঞ্জন ধ্বনি কিভাবে স্বরধ্বনির সাহায্য নেয় আর স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে। যেহেতু আমাদের অধ্যায় হলো ধ্বনি ও বর্ণ, আমরা প্রথমে জানলাম ধ্বনি কি, তারপরে এখন আমরা জানবো একটু বর্ণ কি। বর্ণ কি? বর্ণ হলো, তোমরা সবাই একটু খেয়াল করো, সংজ্ঞাটা আমি লিখছি। কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলা হয়। যেমন স্বরয়, স্বরয়া, ক, খ প্রভৃতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্ণ কি জানলাম। কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলা হয়। যেমন স্বর, স্বরয়া এগুলো স্বরবর্ণগুলো, আর ক, খ ব্যঞ্জন বর্ণগুলো। এবার আমরা জানবো বর্ণমালা কি।
ভাষার বর্ণসমষ্টি সুনির্দিষ্ট সাজানো ক্রমকে বলা হয় বর্ণমালা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ধ্বনি যেমন দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এগুলোর এই স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি লিখিত রূপ আবার দুই প্রকার, যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এই যে বর্ণমালা, এই বর্ণমালাটা আমরা একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা আরো একটু সহজভাবে বুঝো। বর্ণমালা প্রথমে আমরা দুই ভাগে ভাগ করি, স্বরধ্বনি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি। এই স্বরধ্বনিকে আবার দুভাগে ভাগ করা হলো। একটা হলো রসস্বর, একটা হলো দীর্ঘস্বর। আর ব্যঞ্জনধ্বনিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো স্পর্শধ্বনি, স্পর্শধ্বনি। দুই নম্বরে হলো অন্তস্থধ্বনি, তিন নম্বরে হলো উষ্ণধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্ণমালার ছকটা একটু খেয়াল করি, তাহলে আমরা ধ্বনি ও বর্ণের আরো একটু সহজভাবে বুঝতে পারবো। প্রথমে আমরা তো আগে জানলাম ধ্বনি কি, বর্ণ কি, স্বরধ্বনি কি, ব্যঞ্জনধ্বনি কি। তারপরে আমরা দেখি বর্ণমালার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্বরধ্বনি, একটা হলো ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো রসস্বর আর একটা হলো দীর্ঘস্বর। রসস্বর হলো যেসব স্বরধ্বনি মানে কম সময়ে উচ্চারিত হয় তাকে রসস্বর বলে, যেমন স্বরয়, রস্বই, রস্যাউ, রি, এই চারটি। আর দীর্ঘস্বর হলো একটু অপেক্ষাকৃত, যেসব স্বরধ্বনি একটু অপেক্ষাকৃত উচ্চারিত হতে বেশি সময় লাগে তাদেরকে দীর্ঘস্বর বলে, যেমন সরায়া, দীর্ঘই, দীর্ঘাউ, এ, ওই, উ, ও। তাহলে 7টি আর এখানে হলো 4টি, মোট 11টি। তাহলে আমাদের স্বরধ্বনি ও স্বরবর্ণগুলো হলো যে 11টি। আর ব্যঞ্জনধ্বনিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এক হলো স্পর্শধ্বনি, অন্তস্থধ্বনি, উষ্ণধ্বনি। স্পর্শধ্বনি হলো যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণে জিভ মুখের ভিতরে কণ্ঠ, তালু, দন্ত, মূর্ধা, উষ্ঠ প্রভৃতি স্পর্শ করে উচ্চারিত হয়, প্রভৃতি যে স্থান স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে স্পর্শধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত এই 25টি হলো স্পর্শধ্বনি। আর অন্তস্থধ্বনি হলো অন্তস্থ জ, অন্তস্থীয়, বসিন্নার ল, অন্তস্থ ব, এই 5টি হলো স্পর্শধ্বনি এবং উষ্ণধ্বনির মাঝামাঝিতে অবস্থিত, তাই এদেরকে অন্তস্থধ্বনি বলা হয়। আর উষ্ণধ্বনি হলো তালিবাস্য, মূর্ধন্যাস্য, দন্তাস্য, হ। উষ্ণধ্বনিগুলো হলো যে উচ্চারণে যখন নাকি আমরা এগুলো উচ্চারণ করি তখন যদি এদের রেশ টানা হয়, উচ্চারণের সময় রেশ টানা হয়, তখন এগুলাকে উষ্ণধ্বনি বলে, তালিবাস্য, মূর্ধন্যাস্য, দন্তাস্য, হ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই তালিবাস্য, মূর্ধন্যাস্য, দন্তাস্য এই তিনটাকে আবার শীর্ষধ্বনিও বলা হয়। প্রথমে আমরা তো জানলাম ধ্বনি কি, স্বরধ্বনি কি, ব্যঞ্জনধ্বনি কি।
এবং বর্ণ কি, বর্ণমালা কি। তবে আমাদের এখানে আরও কিছু কথা আছে যে আমরা জানি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে আমাদের মোট বর্ণমালা হলো 50টি। এই 50টি থেকে 11টি হলো স্বরধ্বনি বা স্বরবর্ণ, আর 39টি হলো ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ। মোট স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে হলো মোট 50টি বর্ণমালা। এ থেকে আমরা আরও একটু অ্যাড করি যে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে অর্ধমাত্রা বর্ণ হলো আমাদের কয়টি? 8টি, আর মাত্রাহীন হলো 10টি, আর এখানে পূর্ণমাত্রা হলো 32টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায় থেকে বাড়ির কাজ হলো তোমরা 20টি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবে। তোমরা খুব ভালো থাকবে। শুভ বিদায়।